আচ্ছা, লাস্ট দিন আমরা যেটা করছি এটা হচ্ছে আমাদের স্লাইড। এটা আমরা স্লাইডের মিডলে চলে আসছি, 46 নাম্বার পেজে। ঠিক আছে, লাস্ট দিন মেইনলি আমরা হচ্ছে হ্যাশ ফাংশন আর মেসেজ অথেন্টিকেশন কোড যেটা ম্যাক, সেটা পড়েছি, রাইট? আর আর কি পড়েছিলাম, পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, সেই জিনিসগুলো আমরা বুঝতে পারছি যে প্রাইভেট পাবলিক কি পেয়ার থাকে। পাবলিক কি দিয়ে আমরা হচ্ছে যাকে মেসেজ পাঠাবো তার পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করব, এবং রিসিভার হচ্ছে তার নিজের প্রাইভেট কি দিয়ে সেটা ডিক্রিপ্ট করবে। ডিক্রিপ্ট করাটা নিজের প্রাইভেট কি দিয়ে কেন করা হয়েছে? কারণ প্রাইভেট কি হচ্ছে অনলি যে পার্সনের প্রাইভেট কি সেই জানবে, অন্য কেউ জানবে না। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। সেটা হচ্ছে হ্যাক হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা প্রাইভেট কি কখনোই চ্যানেল দিয়ে শেয়ার করি না, তার নিজের কাছে থাকে। সেটা দিয়ে যদি কোনো একটা লকার খুলি, অন্য কেউ সেটা সেই লকারটা কখনোই খুলতে পারবে না, কারণ তার কাছে প্রাইভেট কি নাই। আমরা অলওয়েজ প্রাইভেট কি দিয়ে লকারটা খুলি। ঠিক আছে, আমরা এরকম একটা প্রপার্টিও পড়েছি পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিতে। আমি যে কোনো একটা কি দিয়ে এনক্রিপ্ট করব, আইদার পাবলিক কি অথবা প্রাইভেট কি, যে কোনো একটা কি দিয়ে এনক্রিপ্ট করব, এবং ডিক্রিপ্ট করব হচ্ছে তার অল্টারনেট কি দিয়ে। নট নেসেসারি যে আমি অলওয়েজ হচ্ছে পাবলিক কি দিয়ে হচ্ছে এনক্রিপ্ট করতে পারবো, চাইলে হচ্ছে প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করতে পারবো, সো দ্যাট আমাকে হচ্ছে পাবলিক কি দিয়ে ডিক্রিপ্ট করতে হবে। কিন্তু আমরা যখন প্যাকেট ট্রান্সমিট করব বা যেটাই বলি ডেটা ট্রান্সমিট করবো, তখন ডেটাটাকে এনক্রিপ্ট করার জন্য আমরা যেটা করব, ডেটা এনক্রিপ্ট করার জন্য আমরা পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করব। কারণ মিন দ্য মিডলে কেউ চুরি করলো ডেটাটা যেন সে হচ্ছে রিড করতে না পারে, যদি আমাদের কনফিডেন্সিয়ালিটিটা ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করবো। আর আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার হচ্ছে তোমার পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির একটা অ্যাপ্লিকেশন। পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির একটা অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি, যেটা হচ্ছে এনক্রিপ্ট করা। ঠিক আছে, যে কোনো ডেটা বা মেসেজটাকে এনক্রিপ্ট করার জন্য আমরা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি এই মেকানিজমটা ইউজ করি। সিমিলারলি হচ্ছে ডিজিটাল সিগনেচার, এই ক্ষেত্রে হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিটা ইউজ করা হয়। সেক্ষেত্রে হচ্ছে একটু ব্যতিক্রম ওয়েতে ইউজ করা হয়, সেটা আমরা দেখব। ঠিক আছে, ডিজিটাল সিগনেচার আগে হচ্ছে নর্মাল সিগনেচার কি সেটা আমরা একটু চিন্তা করি, যে ক্রিপ্টোগ্রাফিক টেকনিক অ্যানালগাস টু হ্যান্ড রিটেন সিগনেচার, যেটা হচ্ছে আমরা নর্মাল হিউম্যান বিং যে সাইনগুলো দিই, যেটা আমরা তোমাদের এক্সাম্পল হিসেবে বলেছি যে তোমাদের একটা হচ্ছে ছুটির নোটিশ আসলো, যেটা হচ্ছে ঈদ উল আজহার ছুটির নোটিশ। সেখানে নিচে হচ্ছে তোমার হচ্ছে ধরো ভিসি স্যারের সিগনেচার আছে। ঠিক আছে, তার মানে এটা একটা ভ্যালিড ডকুমেন্ট বা সাইন ডকুমেন্ট। সেই ভিসি স্যারের সাইন দেখেই আমরা যেটা বুঝবো যে এটা আসলে অথেন্টিকেট কোনো পার্সন, বা আমাদের ভিসি স্যার থেকে যেহেতু আসছে তার মানে এই মেসেজটা আমরা রিসিভ করতে পারি, রাইট? সেটাকে বলি হচ্ছে আমরা সিগনেচার। সিগনেচার দিয়ে হচ্ছে তোমার মেসেজটা হচ্ছে পাবলিক হতে পারে, সেটা কোনো প্রবলেম নাই, কারণ মেসেজটা যে কেউ রিড করতে পারে। বাট আমরা যেটা চাই সেটা হচ্ছে মেসেজটা ভ্যালিড কোনো সোর্স থেকে আসছে কিনা সেটা এনশিওর করার জন্য আমরা সিগনেচার ইউজ করি। ঠিক আছে, বাট হচ্ছে ডিজিটাল ইন্টারনেট সিস্টেম আমরা এটা সেটা কিভাবে করবো, সেটার জন্য হচ্ছে আমরা ডিজিটাল সিগনেচার ইউজ করি। ঠিক আছে, ডিজিটাল সিগনেচার বা যে কোনো সিগনেচার মানে হচ্ছে কিছু সেট অফ বিটস বা হচ্ছে কি বলে ক্যারেক্টার বলতে পারো। ঠিক আছে, আমরা দেখি সেন্ডার, দ্যাট মিনস বব ডিজিটালি সায়েন্স ডকুমেন্ট। আমরা এক্ষেত্রে হচ্ছে ববকে সেন্ডার হিসেবে চিন্তা করছি। বব হচ্ছে কোন একটা ডকুমেন্ট সেন্ড করবে, যেটা চিন্তা করতে পারো তোমাদের ভিসি স্যার হচ্ছে সেন্ড করবে। ঠিক আছে, সেই ডকুমেন্টটা হচ্ছে ভ্যালিড কিনা তার জন্য হচ্ছে সে হচ্ছে ডিজিটালি সাইন করবে ডকুমেন্টে, ইস্টাবলিশিং হি ইজ ডকুমেন্ট ওনার, রাইট, বা ডকুমেন্ট ক্রিয়েটর, সেটা বোঝানোর জন্য। আর এই সাইন্ড ডকুমেন্টটাকে হইতে হবে যেটা হচ্ছে ভেরিফায়েবল হতে হবে অ্যান্ড নন ফরজিবল। ঠিক আছে, ভেরিফায়েবল মানে হচ্ছে যে কেউ এই ডকুমেন্টটা নিয়ে ভেরিফাই করতে পারে, দ্যাট ইজ হচ্ছে এই ডকুমেন্টটা আসলে ভ্যালিড কোনো সোর্স থেকে আসছে কিনা, আসলেই এটা ভিসি স্যারের সাইন কিনা সেইটা ডিটারমাইন করাকে আমরা বলতে হচ্ছে ভেরিফায়েবল। যে কেউ চাইলেই, যেমন তোমরা সেটা কিভাবে ভেরিফাই করো সাইনটাকে, তোমরা হচ্ছে সাইনটাকে পড়ো, পড়ে দেখো যে হ্যাঁ এই সাইনটা তো ভিসি স্যার সাইন, কারণ তোমরা ইউজ টু এই সাইন দেখে। ইভেন হচ্ছে তোমরা যখন ভিন্ন ব্যাংকে হচ্ছে চেক দাও, নিজে ধরো সাইন করে দাও, সেখানে যে হচ্ছে কি বলে রিসিভার থাকে, সে কি করে, সে সেটা কিভাবে ভেরিফাই করে, তার কাছে অলরেডি তোমার সাইনটা আছে, তার কম্পিউটার আছে, সে দুটা হচ্ছে চোখের দৃষ্টিতে ম্যাচ করে, অথবা ডিজিটালি হচ্ছে সাইনটাকে স্ক্যান করে ম্যাচ করে। ঠিক আছে, সেটা হচ্ছে বলতেছে হচ্ছে ভেরিফায়েবল। অ্যান্ড নন ফরজিবল বলতে হচ্ছে যেই চেকটা তুমি লিখছো অথবা ভিসার যে ডকুমেন্টটা লিখছে, যে ছুটি নোটিশ তোমাকে 10 দিন ছুটি দেওয়া হলো, সেটা কখনো হচ্ছে কেউ চেঞ্জ করতে পারবে না। 10-এর জায়গায় সে চেঞ্জ করে বলতে পারবে না সেটা হচ্ছে 20 দিনের ছুটি। যেমন তুমি চেকে হচ্ছে লিখে দিলা হচ্ছে 10 লাখ টাকা, কেউ সেটাকে 30 লাখ টাকা যেন লিখতে না পারে। ঠিক আছে, লিখে ফেলে সেটা যেন হচ্ছে যে কেউ সেটা ধরতে পারে, সেটা সেই সেন্সে বলতেছে হচ্ছে নন ফরজিবল।
recipient, that means Alice হচ্ছে receiver, can prove to someone that Bob and no one else including Alice must have signed the document. ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে অ্যালিস অবশ্যই ভেরিফাই করতে পারবে যে এটা ববের সাইন, বব ব্যতীত অন্য কেউ সেটা সাইন করে নাই। ঠিক আছে, আর ডিজিটাল সিগনেচার হচ্ছে সিম্পল ডিজিটাল সিগনেচার ফর মেসেজ এম। এটা আমরা একটু দেখি। বব সাইন্স এম, মেসেজ এমটাকে সাইন করছে বাই এনক্রিপ্টিং উইথ হিজ প্রাইভেট কি। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সে ডকুমেন্টটা সাইন করছে তার প্রাইভেট কি ইউজ করে, নট পাবলিক কি। ঠিক আছে, প্রাইভেট কি ইউজ করে সেটাকে এনক্রিপ্ট করছে সেই মেসেজটাকে। ক্রিয়েটিং সাইন্ড মেসেজ যেটা হচ্ছে কে এম। ঠিক আছে, কে মাইনাস এম, তার মানে তার প্রাইভেট কি দিয়ে যেটা তৈরি করছে এটা আমরা সাইফার টেক্সটও বলতে পারো। ঠিক আছে, সেই সিগনেচারটা সহ যে ডকুমেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে সাইফার টেক্সট। এটা হচ্ছে ধরো ববের মেসেজটা, সেটাকে সে তার প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করে ফেলছে, করে আলটিমেটলি যেটা পাইছে সেটা হচ্ছে একটা সাইন্ড ডকুমেন্ট পাইছে। এম হচ্ছে অরিজিনাল মেসেজ, যেটা হচ্ছে ধরো ছুটির নোটিশ, আর নিচে তার এই সাইনটা দেওয়া আছে, ধরো কেবিএম, এটাকে অ্যাটাচ করে দিছি। রাইট, এটা হচ্ছে তোমার সেন্ডার বব সেটা করছে। এখন দেখো একটা ইভেন্ট বা সেখানে হচ্ছে সাপোজ এলিস রিসিভস মেসেজ এম উইথ সিগনেচার কেএম, রাইট। সেই ডকুমেন্টটা পাইছে, উপরে হচ্ছে মেসেজটা দেওয়া যে ছুটির নোটিশ, যেটা পাবলিক সবাই পড়তে পারে, পড়লেও কোনো প্রবলেম নাই। এখানে কনফিডেন্সিয়ালিটিটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আসলে ভ্যালিড কোনো সোর্স থেকে আসতেছে কিনা, এবং নিচে তার সাইন আছে। ঠিক আছে, আমার মাউসটা মনে হয় দেখা যাচ্ছে না, কেউ বলতেছে স্যার না। কথাগুলো কেটে কেটে আসতেছে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে এলিস হচ্ছে সেই সাইন ডকুমেন্টটা রিসিভ করছে। ঠিক আছে, সাইন ডকুমেন্ট মানে কি, উপরে মেসেজ আছে আর নিচে তার সাইনটা আছে। সাইন বলতে কাকে বোঝাচ্ছি, সে যেটা এনক্রিপ্টেড যে ফর্ম, মেসেজের যে এনক্রিপ্টেড ফর্ম সেটা নিচে অ্যাড করে দিছে, তার প্রাইভেট কি দিয়ে সাইন করছে, রাইট, বব। সেই ববের সাইন ডকুমেন্টটা এলিস রিসিভ করছে। এলিস ভেরিফাইস এম সাইন বাই বব বাই অ্যাপ্লাইং ববস পাবলিক কি, রাইট। তার মানে সেই সাইন সিগনেচার যেটা আছে কে মাইনাস এম, সেটার উপরে সে হচ্ছে তার পাবলিক কি ইউজ করে ডিক্রিপ্ট করছে। ঠিক আছে, আমরা জানি যেটা করছে যে একটা কি দিয়ে আমি এনক্রিপ্ট করব, তার অল্টারনেট কি দিয়ে আমরা ডিক্রিপ্ট করব পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিতে, রাইট। এখানে সেই ঘটনায় ঘটছে, যেখানে হচ্ছে এটা হচ্ছে তোমার সাইন ডকুমেন্ট বা সিগনেচারটা কে মাইনাস এম, এবং সেটাকে ডিক্রিপ্ট করার জন্য এলিস ববের পাবলিক কি ইউজ করছে। পাবলিক কি কই থেকে পেলো, যেহেতু ববের পাবলিক কি আমরা জানি ওয়েল নোন ইন দ্য নেটওয়ার্ক সিস্টেমে, যে কেউ ববের পাবলিক কি পেতে পারে, সো দ্যাট এটা শুধু এলিস না, যে কেউ চাইলে সেটা ভেরিফাই করতে পারবে। চাইলে 2D অথবা থার্ড পারসন কেউ অথবা হ্যাকার সেও সেটা ভেরিফাই করতে পারবে। ভেরিফাই করলে কি হবে, বা পাবলিক কি ইউজ করলে সে হচ্ছে অরিজিনাল যেই এম সেটা পাবে, সেই এম এর সাথে হচ্ছে যেই অ্যাটাচ এম সেটা ম্যাচ করবে, ম্যাচ করলে সে বুঝবে যে এটা হচ্ছে বব, সেই হচ্ছে সাইনটা করছে। কারণ বব যদি সাইন না করতো তার প্রাইভেট কি দিয়ে, তার পাবলিক কি দিয়ে, সেটা কখনোই খুলতো না, রাইট। এখানে হচ্ছে এই মেকানিজমটা ইউজ করা হয়েছে। শুধু বব না, আমি ধরো ছুটি নোট তোমার কাছে নিয়ে আসলাম যে ভিজিটারে, তুমি ভিজিটারের পাবলিক কি দিয়ে সেটা খুলে দেখলা, হ্যাঁ এটা ভিজিটার সাইন ম্যাচ করছে। ইনফ্যাক্ট থার্ড পারসন কেউ, ধরো অন্য ভার্সিটি কেউ সেই ছুটি নোটিশটা সে পেলো, পাওয়ার পর সে ভেরিফাই করতে পারবে। ঠিক আছে, কেউ যদি ভেরিফাই করে আমার কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু সে সেই মেসেজটা বের করার পরে ডিক্রিপ্ট করার পরে সেটাকে কিন্তু সে চেঞ্জ করে আবার এলিসের কাছে পাঠাতে পারবে না। ঠিক আছে, টুডি কিন্তু এই যে ভিসার মেসেজটাকে ধরো ডিক্রিপ্ট করে এম পাইলাম, এম পাওয়ার পরে এমটাকে চেঞ্জ করে এম প্রাইম করে ফেলাম, 10-এর জায়গায় 30 দিন ছুটি নিয়ে ফেলাম, সেটাকে কিন্তু সে আর সাইন করে আবার এলিসের কাছে পাঠাতে পারবে না, কারণ তার কাছে হচ্ছে টুডির কাছে ববের প্রাইভেট কি নাই। সাইন করতে হলে ববের প্রাইভেট কি দিয়ে সাইন করতে হবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যার কারণে হচ্ছে আমরা প্রাইভেট কি দিয়ে সাইন করি। দেখো, if kb plus kb minus equal to m, whoever signed m must have bob's private key, সেটাই বলা হয়েছে। এলিস thus verifies that, ধরো এলিস হচ্ছে এখানে একটা অ্যানালগাস বলা হয়েছে, এলিস ক্যান টেক এম এন্ড সিগনেচার, ঠিক আছে, সেই ডকুমেন্ট এবং সিগনেচারটা নিয়ে সে কোর্টে গেল, কোর্টে গিয়ে হচ্ছে প্রুফ করতে চাচ্ছে যে আসলে এটা ববের সাইন কিনা। সেক্ষেত্রে এলিস কিভাবে প্রুফ করবে, বব সাইন্ড এম, নো ওয়ান ইজ সাইন্ড এম, আর থার্ড যেটা বব সাইন্ড এম অ্যান্ড নট এম প্রাইম, যেটা আমরা বললাম যে যেহেতু ববের পাবলিক কি দিয়ে এটা খুলতে পারছি, সো দ্যাট ববের প্রাইভেট কি দিয়ে সেটা সাইন করা হয়েছে, এটা হচ্ছে এনশিওর আমরা করতে পারছি, আদারওয়াইজ ববের পাবলিক কি দিয়ে সেটা খুলতো না, রাইট।
নো ওয়ান এলস সাইন এম সেটাও বোঝা গেছে, কারণ ববের যেহেতু প্রাইভেট কি দিয়ে সাইন করা হয়েছে, সো দ্যাট অন্য কেউ সেটা অবশ্যই সাইন করে নাই। আর এম এর পরিবর্তে এম প্রাইমও হয় না। এম প্রাইম যদি এম প্রাইম এ সেন্সে বলা হয়েছে, যেটা হচ্ছে ইন দ্য মিডলে কেউ এমটাকে চেঞ্জ করে এম প্রাইম করে ফেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে আবার সেটাকে এনক্রিপ্ট করে দ্যাট মিন্স সাইন করে পাঠাতে পারবে না, রাইট? হ্যাঁ বলো। স্যার এখানের মধ্যে যে বললেন যে অ্যালিস হচ্ছে যে পাবলিক কিটা ইউজ করলো, তো এটা কি সবাই ইউজ করতে পারবে না? মানে জাস্ট এটা রিসিভ আর হচ্ছে রিড করার জন্য ইউজ করছে না? হ্যাঁ, মানে ছুটির নোটিশ এটা যে কেউ তো রিড করার জন্য, মানে আমাদের মেইন টার্গেট হচ্ছে, ধরো ছুটির নোটিশ আমি দিয়ে দিলাম, তোমরা তো সেটা আমারটা বিশ্বাস করবে না, তাই না? অবশ্যই ভিসার সাইন দিলে সেটা সেটা বা তোমার ফ্রেন্ড হচ্ছে ছুটির নোটিশ একটা দিয়ে দিল, নিচে ধরো লিখে দিল যে এই ভিসার নাম লিখে দিল, তখন তুমি বিশ্বাস করবে না, কারণ তুমি জানো যে ভিসার সাইনটা হচ্ছে এরকম। তার মানে যে কেউ সেটা রিসিভ করতে পারবে, বাট আমাদের টার্গেট হচ্ছে সেটা সোর্সটা হচ্ছে লেজিটিমেট কোনো ইউজার থেকে আসছে কিনা, বা সোর্সটা ভ্যালিড কিনা সেটা ডিটারমাইন করা। এক্ষেত্রে সোর্সটা ভ্যালিড কিনা সেটার জন্য হচ্ছে আসলে বব পাঠাচ্ছে কিনা সেটা এনশিওর করা, ঠিক আছে? সেটা কিন্তু অ্যালিস ইজিলি এনশিওর করতেই পারবে। কিভাবে করবে? তার ববের হচ্ছে এই যে পাবলিক কি ইউজ করে সেটাকে ডিক্রিপ্ট করবে, ডিক্রিপ্ট করে যদি অরিজিনাল মেসেজ এম এর সাথে ম্যাচ করে তখন বুঝবে হ্যাঁ এটা ববেরই সাইন, বব ব্যতীত অন্য কেউ সাইন করে নাই। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যে ডিজিটাল সিগনেচারের জন্য আমরা কি ইউজ করছি, আমরা হচ্ছে ববের বব সাইন মানে কি, সাইন হচ্ছে একটা ইউনিক প্রপার্টি, ইউনিক প্রপার্টি টু, মানে যে সাইন করবে তার, যেমন তোমার সাইনের সাথে অন্য কারো সাইন মিলবে না, এটা তোমার ইউনিক প্রপার্টি, রাইট? আমার সাইনের সাথে অন্য কারো সাইন মিলবে না, আমার সাইন সিগনেচার হচ্ছে আমার ইউনিক প্রপার্টি, রাইট? অনেকটা হচ্ছে এনআইডির মতো, ঠিক আছে? এই ইউনিকনেসটা থাকতে হবে, যার জন্য হচ্ছে এই পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিতে হচ্ছে প্রাইভেট কি যেটা পার্ট, বা ববের যদি পাবলিক প্রাইভেট কি পেয়ার বলি, প্রাইভেট যেই পার্টটা সেটা কিন্তু ইউনিক এবং অনলি সে হোল্ড করে, অন্য কেউ হচ্ছে সেই সাইনটা করতে পারে না বা কারো কাছে নাই। পাবলিক কি দিয়ে কিন্তু আমরা সাইন করি না, কারণ পাবলিক কিটা কিন্তু নেটওয়ার্কের সবাই আছে, যে কেউ সেটা ইউজ করতে পারতেছে, বাট প্রাইভেট কি কিন্তু অনলি নিজের প্রপার্টি, ঠিক আছে? ইউনিক এবং নিজের প্রপার্টি, সেটা কিন্তু কারো কাছে নাই। তার মানে এই প্রাইভেট কি দিয়ে এই জন্য হচ্ছে আমরা সিগনেচার করি। অনেক ক্ষেত্রে এরকম একটা কোশ্চেন হয় যে ম্যাক কিন্তু অনেকটা এই কাজটাই করে, যেটা মেসেজ অথেন্টিকেশন কোড যেটা আমরা পড়ছি, ঠিক আছে? ম্যাক দিয়ে কেন আমরা এই ডিজিটাল সিগনেচার করলাম না? এলিস কিন্তু চাইলে এটা করতে পারতো, যে একটা ম্যাক যে আমরা পড়ছি যে হ্যাশ করবে একটা মেসেজ এম নিব, এম এর ভিতরে একটা সিক্রেট কি এস ইউজ করব, দুটো কম্বাইন করে আমরা একটা শেয়ার কি ইউজ করছি কে এস দিয়ে হচ্ছে যদি আমরা হ্যাশ করে ফেলি তখন কি আমরা পাবো, একটা সিগনেচার পাবো বা এনক্রিপ্টেড ভ্যালু পাবো, রাইট? সেই হ্যাশ ভ্যালুকে আমরা কেন সিগনেচার হিসেবে ইউজ করলাম না, কেউ বলতে পারবা? মানে মেসেজ অথেন্টিকেশন কোডকে কেন আমরা সিগনেচার হিসেবে ইউজ করলাম না? কেউ একজন মানে মনে যেটা আসে সেটাই বলতে পারো। আমার কোশ্চেনটা বুঝছো? আমরা এখানে সিগনেচারের জন্য হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফির প্রাইভেট কি দিয়ে আমরা সাইন করছি, ঠিক আছে? যে এটাকে আমরা সিগনেচার বলছি, ঠিক আছে? প্রাইভেট কি দিয়ে আমরা হচ্ছে এনক্রিপ্ট করে যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে সিগনেচার, সেটা হচ্ছে বিট স্ট্রিম, ঠিক আছে? সেই বিট স্ট্রিমটাকে আমরা সিগনেচার বলতেছি, ঠিক আছে? এম কিন্তু সিগনেচার না, এই এম এর উপর কে মাইনাসটা অ্যাপ্লাই হয়েছে সেটা হচ্ছে সিগনেচার, রাইট? এখন আমরা এখানে চাইলে তো হ্যাশ ভ্যালুটাকে সিগনেচার বলতে পারতাম, যেটা ম্যাক, মানে ম্যাককে আমরা কেন ডিজিটাল সিগনেচারে ইউজ করতে পারতেছি না? ম্যাকও কিন্তু আমার এই যে এই কি বলে যেটা আমরা পড়ছি কনফিডেন্সিয়ালিটি সেটা এনশিওর করে না, বাকি দুইটা প্রপার্টি কিন্তু এনশিওর করতেছে। অথেন্টিসিটি সেটা দিয়ে আমি বুঝতেছি সেটা হচ্ছে অ্যালিস পাঠাইছে, বা বব যদি পাঠায় বব পাঠাইছে, রাইট? এবং হচ্ছে মেসেজের অল্টারেশনও হবে না, সেটা আমরা লাস্ট দিন দেখছি। ম্যাক দিয়ে হচ্ছে কনফিডেন্সিয়ালিটি বাদে বাকি সব কাজ করা যায়, রাইট? বাট ডিজিটাল সিগনেচারও কিন্তু আমার এই প্রপার্টি, আমার কনফিডেন্সিয়ালিটি ইম্পর্টেন্ট না, বা বাকি দুইটা প্রপার্টি আমরা দেখছি, ঠিক আছে? বাকি দুইটা প্রপার্টি কি, এই যে ভেরিফাই করতে পারছি, দ্যাট মিন্স অথেন্টিকেশন আসলে অ্যালিস বা বব সাইন করছে কিনা সেটা, আর নন ফরজিবল যেটা হচ্ছে মেসেজ ইন্টিগ্রিটি। তাহলে আমরা ম্যাক কেন, ম্যাকও এই কাজ করে, কেন আমরা ম্যাক ইউজ করতেছি না? আমি বলবো, কেউ চিন্তা করে বলতে পারতেছো না? স্যার অথেন্টিকেশন প্রপার্টি ভায়োলেট হয় কোনোভাবে? না, ম্যাক দিয়ে কিন্তু আমরা অথেন্টিসিটি সেটা এনশিওর করে এইভাবে যে যে শেয়ার্ড কিট আছে সেটা হচ্ছে দুইজনের কাছেই আছে, তার মানে আর থার্ড পারসন কারো কাছে নাই শেয়ার্ড কিটা, যেটা এস দিয়ে আমরা হ্যাশ ভ্যালু হিসেবে ইউজ করি। কিটাও তো পাঠানো লাগবে একভাবে মেসেজের মাধ্যমে।
ওইটাই যদি চেঞ্জ হয়ে যায়। মানে ওইটা চেঞ্জ হয়ে যায় এটা না, যেটা হচ্ছে মানে শেয়ার কি সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটার কারণে হচ্ছে সেটা ডিজিটাল সিগনেচার না। ডিজিটাল সিগনেচার আমি বলছি হচ্ছে প্রত্যেকটা পার্সনের জন্য ইউনিক, শুধুমাত্র সেই জানবে এবং অন্য কেউ সেটা ইউজ করতে পারবে না। বাট হচ্ছে ম্যাকের ক্ষেত্রে আমরা দেখছি একটা শেয়ার কি থাকে, শেয়ার কিটা কিন্তু ইউনিক না। অ্যালিসও সেই শেয়ার কি ইউজ করে মেসেজ এনক্রিপ্ট করে পাঠাচ্ছে, বব সেই শেয়ার কি ইউজ করে ডেক্রিপ্ট করতেছে, আবার বব যখন মেসেজ পাঠাবে সেও কিন্তু সেই শেয়ার কি ইউজ করেই হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করবে। তার মানে দুইজনেই কিন্তু শেয়ার ভ্যালু ইউজ করে মেসেজটা এনক্রিপ্ট করতেছে। তার মানে এটা কিন্তু ইউনিক হলো না। অ্যালিসও সাইন করতেছে এই এস বা কে এস দিয়ে, শেয়ার কি দিয়ে, এবং ববও সেটা সাইন করতেছে শেয়ার কি দিয়ে। তার মানে দুইজন পার্সন তো সেম সিগনেচার হয়ে যাচ্ছে, তাই না? সো দ্যাট দুইজন পার্সন যেহেতু সেম করছে, সেম শেয়ার কি ইউজ করতেছে, সো দ্যাট এটা হচ্ছে আমার হচ্ছে ডিজিটাল সিগনেচার হিসেবে আমরা ইউজ করতে পারবো না ম্যাককে, কারণ এখানে শেয়ার কি আছে, দুইজনে সিগনেচার সেম হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, রাইট? এবং সেটা ইউনিকও না, সেটা ববের কাছে যেটা থাকবে সেটা প্রাইভেটও না, ঠিক আছে? সেই শেয়ার কি অ্যালিসও ইউজ করছে, বব ইউজ করছে। ইন দ্যাট সেন্স হচ্ছে ম্যাককে আমরা ডিজিটাল সিগনেচার হিসেবে ইউজ করতে পারি না, ঠিক আছে? এইটা হচ্ছে লাস্ট ইয়ারের কোশ্চেনে এরকম দেওয়া হয়েছিল যে ম্যাককে কেন আমরা ডিজিটাল সিগনেচার বা ডিএস হিসেবে ইউজ করতে পারি না, ঠিক আছে? সেই জন্য বললাম। মানে এটার কোশ্চেন অ্যান্সার সবাই এমনি পড়াতেই পারছে, এত ডিটেলস বলিনি। বা তোমাদের যেহেতু পরীক্ষা হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই, এখানে ডিটেলস বলে দিলাম, ঠিক আছে? এটা দরকার নাই, এগুলো আমরা পড়ছি, ঠিক আছে? এটা দরকার নাই। আমরা ডিজিটাল সিগনেচার পর্যন্ত পড়বো। আরেকটা টপিক আছে যেটা হচ্ছে আরএসএ অ্যালগরিদমটা আমরা একটু দেখতে চাচ্ছি। সেটা আগে আছে, আমরা আগে যাচ্ছি। এই স্লাইডটা আমি হচ্ছে একটু মানে দেখাবো তোমাদের নেক্সট দিন, বাট আজকে হচ্ছে আরএসএ অ্যালগরিদমটা একটু দেখি। আরএসএ অ্যালগরিদমটা বলে নেই, এটা হচ্ছে তোমাদের পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে? সিমেট্রিক কিতে কিন্তু আমরা বেশ কয়েকটা এনক্রিপশন মেকানিজম দেখছি, যেটা হচ্ছে সিজার সাইফার, তারপরে হচ্ছে মনো অ্যালফাবেটিক, পলি অ্যালফাবেটিক, ঠিক আছে? ওগুলা ইউজ হয় না, ডিইএস ইউজ হয় বা এইএস, সেগুলো অনেক বড়, সেগুলো আমরা দেখবো না বলছি। বাট পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিতে আরএস এটা খুবই ইন্টারেস্টিং, সিম্পল অ্যালগরিদম, বাট একটু ম্যাথমেটিক্যাল কমপ্লেক্সিটি আছে, বাট খুব বড় না। এটা বই দেখে পড়লে কি ভালো হতো। যাই হোক, পাবলিক কি এনক্রিপশন অ্যালগরিদম, যেটা হচ্ছে ওয়েল নন আরএসএ অ্যালগরিদমটা ইউজ করা হয়, ঠিক আছে? তিনজন পার্সনের নামে, এই যে এখানে বলা আছে, ঠিক আছে? আর রিকোয়ারমেন্টটা কি? নিড হচ্ছে কেবি প্লাস কেবি মাইনাস। আমরা জানি হচ্ছে একটা ববকে যদি মেসেজ পাঠাতে যায়, তার হচ্ছে সে হচ্ছে দুইটা কি তৈরি করবে, একটা হচ্ছে পাবলিক কি আর একটা হচ্ছে প্রাইভেট কি, রাইট? আমি মাউস পয়েন্টার, ঠিক আছে? প্রাইভেট কি আর পাবলিক কি তৈরি করবে, ঠিক আছে? সেখানে হচ্ছে এই প্রপার্টিটা এনশিওর করে, ঠিক আছে? একটা কি দিয়ে আমি এনক্রিপ্ট করব এবং তার এটা হচ্ছে সাইফার টেক্সট, এনক্রিপ্ট করে যেটা পাবো সেই সাইফার টেক্সটকে আমি ডিক্রিপ্ট করব তার অল্টারনেট কি দিয়ে, ঠিক আছে? ডিক্রিপ্ট করার পর আমি অরিজিনাল মেসেজ এম বা প্লেন টেক্সট এম পাবো, ঠিক আছে? গিভেন পাবলিক কি কেবি প্লাস, ইট শুড বি ইম্পসিবল টু কম্পিউট প্রাইভেট কি কেবি মাইনাস। এটার মানে হচ্ছে আমার পাবলিক কি হচ্ছে কেবি প্লাস, সেটা ওয়েল নন, নেটওয়ার্কে সবাই জানে, ইনক্লুডিং হচ্ছে টুডি যে হচ্ছে হ্যাকার বা ব্যাড গাই। তার মানে সেই পাবলিক কি দিয়ে কখনোই আমি হচ্ছে তার প্রাইভেট কি জেনারেট করতে পারবো না। তার মানে কেবি প্লাস এবং কেবি মাইনাসের মধ্যে এমন কোনো রিলেশন থাকবে না যেটা দিয়ে হচ্ছে একটা কি থেকে অন্য একটা কি বা তার পেয়ার্ড কিটা আমরা জেনে ফেলবো, ঠিক আছে? এটা ইনফিজিবল বলতে পারো, ঠিক আছে? কখনোই তার পাবলিক কি থেকে আমরা প্রাইভেট কি ডিটারমাইন করতে পারবো না। পেয়ারটা হচ্ছে এমন ভাবে তৈরি করা হয়, তাদের মধ্যে কোনো রিলেশন নাই। এই দুইটা রিকোয়ারমেন্ট হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিতে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র দেখবো, এটা একটু কমপ্লেক্স হতে পারে, বাট আমরা আস্তে আস্তে দেখি, ঠিক আছে? আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রপার্টি আছে, আমরা এখন অ্যালগরিদমের ভিতরে যাইনি, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল প্রপার্টি কি? এক্স মড এন, এটার মানে কি? এক্স কে এন দিয়ে যদি ভাগ করি, আমাদের যে রিমাইন্ডার থাকে সেটাকে বোঝানো হচ্ছে রিমাইন্ডার অফ এক্স ওয়েন ডিভাইডেড বাই এন। এক্ষেত্রে কিছু ফ্যাক্ট আছে, ফ্যাক্ট মানে তুমি স্বতঃসিদ্ধ বলতে পারো, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি আমরা হচ্ছে কখনো মডুলার নিয়ে খুব বেশি পড়ি নাই। যারা নাম্বার থিওরি নিয়ে পড়াশোনা করছো বা করবা তারা দেখবে ম্যাথ কিন্তু অনেক বিশাল জিনিস। আমরা হচ্ছে সিম্পল ম্যাথ পড়ে আসছি, বা তোমাদের ম্যাথ টপিকেও পড়ছো, ম্যাথ সাবজেক্টে অনেক কিছু, মডুলার অপারেশন, অয়েলার ফাংশন, রাইট? এখানে আমরা কিছু প্রপার্টি দেখি,
এ মড এন প্লাস বি মড এন, এই পুরোটাকে যদি আবার এন দিয়ে মড করি সেটা যে কথা, আর যদি এ আর বি কে প্লাস করে মড এন করি সেম কথা। ঠিক আছে, এটা যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, সরি যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে, গুণ মানে আলটিমেটলি ভাগ, সেম জিনিসই, রাইট। এটার মানে কি, মানে এ আর বি কে আলাদাভাবে এন দিয়ে মড করে যে ভ্যালুটা পাবো মডুলার বা রিমাইন্ডার, সেই রিমাইন্ডারকে আবার যদি এন দিয়ে মড করি সেটা যে কথা, আর এ আর বি কে যোগ করে এই মড এন করি সেটা সেম কথা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রপার্টি। সিমিলারলি হচ্ছে এটা হচ্ছে আরেকটা ফ্যাক্ট, ঠিক আছে, যেটা পাওয়ার এ মড এন টু দি পাওয়ার ডি, সেই পাওয়ার করার পরে যেটা আমরা পাচ্ছি মড এন, সেটাকে যদি মড এন করি সেটা যে কথা এ টু দি পাওয়ার ডি মড এন, সেম জিনিস। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ঠিক আছে, 14 এক্স হচ্ছে 14 আর এন হচ্ছে 10 আর ডি হচ্ছে 2, তখন যদি আমরা মড করি তখন দেখবো যে এটা দুইটা একই জিনিস, এক্স মড এন টু দি পাওয়ার ডি, সেটাকে আবার যদি মড এন করি দ্যাট মিনস 4 স্কয়ার মড 10, 4 স্কয়ার মড 10 করলে 16 কে 10 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ হচ্ছে 6 থাকতেছে। ঠিক আছে, সেটা যে কথা। আর এক্স টু দি পাওয়ার ডি, এই বাট এক্স টু দি পাওয়ার ডি মড এন, দ্যাট মিনস হচ্ছে এক্স টু দি পাওয়ার ডি মানে কি 14 টু দি পাওয়ার 2, তাই না, 14 স্কয়ার, 14 স্কয়ার করলে হচ্ছে 196 হয়, সেটাকে যদি আমি আবার ডি দ্যাট মিনস হচ্ছে 10 দিয়ে মড করি তখন দেখবো যে 6 হচ্ছে, তার মানে দুটো সেম জিনিস। ঠিক আছে, তার মানে এগুলো হচ্ছে স্বতঃসিদ্ধ ম্যাথে। ঠিক আছে, এই প্রপার্টিটা আমাদের কাজে লাগবে এই আরএস অ্যালগরিদমের জন্য, এটা মনে রাখো। ঠিক আছে, এ মড এন, তার মানে তোমার ভেতরে মডটা চলে যাবে, মড এনটা চলে যাবে, এই ডিটা এর উপর পাওয়ার হয়ে যাবে, আর বাইরে যে মড এন সেটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার্টি। ঠিক আছে, এখন আমরা আরএস এর ক্ষেত্রে একটু দেখি, যে কোনো মেসেজটাকে আমরা হচ্ছে বিট হিসেবে চিন্তা করতে পারি, বিট প্যাটার্ন। ধরো আমি দেখলাম হচ্ছে এলিস আই লাইক ইউ, তার মানে আই কে তুমি হচ্ছে 8 বিটে কনভার্ট করতে পারো, এল কে 8 বিটে কনভার্ট করতে পারো, রাইট। 8 বিটে কনভার্ট করে সেই 8 বিটকে তুমি হচ্ছে ডেসিমালও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারো। আমরা আমাদের বোঝার সুবিধার জন্য যে কোনো বিট প্যাটার্নকে, ধরো এম হচ্ছে একটা লেটার, ঠিক আছে, এম লেটারটাকে হচ্ছে সেটাকে বাইনারিতে আমরা কনভার্ট করলাম, ঠিক আছে, আস্কি ভ্যালু নিলাম, ঠিক আছে, আস্কি থেকে হচ্ছে এই বাইনারি রিপ্রেজেন্টেশন করলাম, সেই বাইনারি ভ্যালুকে কিন্তু আমরা চাইলে ডেসিমালে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে এম কে ডিক্রিপ্ট করা, এই লেটারটাকে ডিক্রিপ্ট করা, আর হচ্ছে 145 ডেসিমালকে ডিক্রিপ্ট করা হচ্ছে সিমিলার জিনিস। ঠিক আছে, ক্যারেক্টারকে ডিক্রিপ্ট করা একটু কঠিন, আমরা হচ্ছে এর জন্য মানে বোঝার জন্য আমরা হচ্ছে ডেসিমাল বা ইন্টিজার সংখ্যাকে আমরা করব, ডিক্রিপ্ট করে এক্সাম্পল হিসেবে দেখব। টু এনক্রিপ্ট এম উই অ্যাকচুয়ালি এনক্রিপ্ট দ্য করসপন্ডিং নাম্বার, যেটা হচ্ছে 145, which gives a new number, বা সাইফার টেক্সটে আমরা 145 এর হচ্ছে করসপন্ডিং অন্য একটা নাম্বার পাবো আরএসএ ইউজ করে। ঠিক আছে, এখন আমরা অ্যালগরিদমটা দেখি। অ্যালগরিদমটা হচ্ছে খুবই সিম্পল, মানে চিন্তা করতে পারবো না যে এত অসাম একটা অ্যালগরিদম যে কিভাবে কাজ করতেছে। যে আমাদের মেইন থিম বোঝার, এখানে হচ্ছে আমরা পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করবো এবং প্রাইভেট কি, মানে দুটো ভিন্ন কি, একই লক খোলার জন্য দুটো ভিন্ন কি ইউজ করতেছি, সেটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট এই পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে, আমরা লাইন বাই লাইন দেখি। চুজ টু লার্জ প্রাইম নাম্বার পি কিউ, ঠিক আছে, দ্যাট মিনস এটা কিন্তু বব ক্যালকুলেট করবে, যে হচ্ছে পাবলিক প্রাইভেট কি তৈরি করবে, দ্যাট মিনস তার পাবলিক কিটা হচ্ছে নেটে ছেড়ে দিবে বা ইন্টারনেট সিস্টেমে সবাই জানবে, তার মানে সে আসলে পাবলিক প্রাইভেট কি পেয়ারটা তৈরি করবে। পাবলিক প্রাইভেট কি পেয়ার তৈরি করার আগে তার মানে আমাদের কাজ হচ্ছে পাবলিক আর প্রাইভেট কিটা ডিটারমাইন করা, রাইট। মানে বব যেটা তৈরি করবে সেটা আসলে বব কিভাবে তৈরি করবে, তার আগে হচ্ছে সে হচ্ছে দুইটা লার্জ প্রাইম নাম্বার তৈরি করবে, পি আর কিউ। এটা কিন্তু পাবলিক কি না বা প্রাইভেট কি না, দুইটা জাস্ট সিম্পল প্রাইম নাম্বার। ঠিক আছে, সেটা যদি আমি ইন আ সেন্স চিন্তা করি 1024 বিট, প্রত্যেকটা প্রাইম নাম্বার হচ্ছে এত বিট তুমি চিন্তা করতে পারো না এটা কত বড় সংখ্যা। আমরা কিন্তু ডিএস অ্যালগরিদমের জন্য আমরা যে কিটা চুজ করছি সেটা কিন্তু 64 বিট, তারপরে 128 বিট, রাইট, 156 বিট, এগুলো কিন্তু খুবই ছোট বিটের ভ্যালু। আর যেখানে হচ্ছে দুইটা প্রাইম নাম্বারে চুজ করা হচ্ছে 1000 এর উপরে, রাইট, 1024 এত বিটের একটা সংখ্যা, সেটা অনেক বিশাল। তুমি খাতায় হচ্ছে এত বিট লিখে দেখো 1024, দেখবা যে কয়েক পেজ ভরে যাবে। ঠিক আছে, আর দেন হচ্ছে আমরা কম্পিউট এন করব। এনটা কি, এন হচ্ছে পি কিউ, দুইটা মানে পি আর কিউ দুইটা প্রাইম নাম্বারের গুণফল। সিমিলারলি আমরা জেড ক্যালকুলেট করব, জেড হচ্ছে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1। ঠিক আছে, এই দুইটা আমরা ক্যালকুলেট করবো, এই যে রেড কালার দিচ্ছে, এনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুইটা প্রাইম নাম্বার তার র্যান্ডম নিজের মতো করে চুজ করবে, যেগুলো অনেক হিউজ,
অনেক বিশাল বড় অঙ্কের সংখ্যা এবং এনটা ক্যালকুলেট করবে এবং জেড ক্যালকুলেট করবে। ঠিক আছে, থার্ড স্টেপে এসে চুজ ই where e less than n that has no common factor with z so that e and z are relative prime. রিলেটিভ প্রাইম কাকে বলে? নরমালি একটা প্রাইম সংখ্যা মানে সেই সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা 1 দিয়ে ভাগ করা যায়, আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে নরমাল প্রাইম। আর রিলেটিভ প্রাইম মানে ই এন্ড জেড হচ্ছে রিলেটিভ প্রাইম, এটার মানে হচ্ছে ই এবং জেড এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। ঠিক আছে, 1 ব্যতীত কোনো কমন ফ্যাক্টর নাই, 1 তো সবার জন্য আছে বাট অন্য কোনো ফ্যাক্টর নাই। লাইক হচ্ছে কখনোই আমার এন যদি হয় সরি ই যদি হয় হচ্ছে 9, জেড কখনো হবে না 6, কারণ 9 এবং 6 এর মধ্যে কিন্তু কমন ফ্যাক্টর 3 আছে। দ্যাট মিন্স ই তোমার 9 হলো, জেড হতে পারে তোমার 8 হতে পারে। 8 এ যদিও 8 প্রাইম নাম্বার না, 9 ও প্রাইম নাম্বার না, বাট তারা যদি কম্বাইন করি ই এবং জেড, এরা কিন্তু রিলেটিভ প্রাইম, কারণ ই এবং জেড এর মধ্যে হচ্ছে নরমালি কোনো কমন ফ্যাক্টর নাই। 9 এবং 8 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, রাইট? এমন সংখ্যা আমরা চুজ করব। ঠিক আছে, ই যেটা হচ্ছে লেস দেন এন, এমন ভাবে চুজ করব যেটা আমরা জেড ক্যালকুলেট করছি সেটা হচ্ছে কমন ফ্যাক্টর না, রাইট? এই ই চুজ করা এই পর্যন্ত আমাদের কোনো বিষয় না। ঠিক আছে, আমরা প্রাইম নাম্বার নিজের মতো চুজ করতে পারবো, এন ক্যালকুলেট জেড ক্যালকুলেট করতে পারবো, এই পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নাই। ইটাও চুজ করতে পারবো, মানে তুমি তোমার ইচ্ছা মতো চুজ করবে, শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে সেটা যেন জেড এর সাথে রিলেটিভ প্রাইম না হয়, তার মানে দুজনের মধ্যে কোনো কমন ফ্যাক্টর না হয়, রাইট? এই পর্যন্ত আমাদের কোনো মানে প্রবলেম নাই। ঠিক আছে, ইটা আমাদের ইম্পর্টেন্ট, এই যে রেড কালার যেগুলা, এগুলো দিয়ে আমরা প্রাইভেট কি বা পাবলিক কি তৈরি করব। ঠিক আছে, আর চুজ ডি, ডিটা ইম্পর্টেন্ট। চুজ ডি such that ed minus 1 is exactly divisible by z. ঠিক আছে, ডিটা আমরা চুজ করব, সেটাও ডিটা এমন ভাবে আমরা চুজ করব যেন ed minus 1 ই এর সাথে ডি গুণ করে যদি আমরা 1 বিয়োগ করি সেটা হচ্ছে এক্স্যাক্টলি ডিভাইজিবল বাই জেড। দ্যাট মিন্স জেড দিয়ে ভাগ করলে কোনো রিমাইন্ডার থাকবে না এই ভ্যালুটাকে। ইন আদার ওয়ার্ডস ed mod z equal to 1। ঠিক আছে, এই ed কে যদি জেড দিয়ে মড করি আমার 1 থাকবে। কারণ কি? কারণ ed minus 1 কে যদি জেড দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। এখন যদি ed কে শুধু জেড দিয়ে আমরা ভাগ করি সেক্ষেত্রে কি আমাদের ভাগশেষ কি 1 থাকবে, সেটাই ম্যাথমেটিক্যালি বোঝানো হয়েছে। ed mod z ইকুয়াল টু আমরা 1 পাবো, ভাগশেষ হচ্ছে 1 পাবো। ঠিক আছে, এমন ভাবে এই ডি চুজ করতে হবে। এক্ষেত্রে ইটা আমাদের এই সিম্বলটা কেন ইউজ করা হলো? এন হচ্ছে নাম্বার, যাই হোক ইটা ইউজ করা হচ্ছে ফর এনক্রিপশন। এটা আমরা এনক্রিপশনের জন্য ইউজ করবো, দ্যাট মিন্স পাবলিক কি এর জন্য ইউজ করবো। এখন এটা পুরোটা পাবলিক কি না, ঠিক আছে, এনক্রিপশনের জন্য ইউজ করবো। আর ডিটা হচ্ছে ডিক্রিপশনের জন্য ইউজ করবো। সো দ্যাট তোমাদের কাজ হচ্ছে ই আর ডি এই দুইটা যেন আমরা বের করতে পারি, বা এই অ্যালগরিদমের কাজ হচ্ছে ই আর ডিটা বের করা। ঠিক আছে, এই প্রসেসটা ফলো করে। আর ফাইনালি 5 নাম্বার যেটা আমরা হচ্ছে পাবলিক কি পেয়ে গেছি। আমাদের যে এন এবং ই এটা হচ্ছে পাবলিক কি, এই দুইটা কম্বাইনে। ঠিক আছে, এটা কিন্তু পাবলিক প্রাইভেট কি পেয়ার না, এই এন আর ই এই দুইটা পেয়ার মিলে হচ্ছে আমার পাবলিক কিটা তৈরি হয়েছে। আর প্রাইভেট কিটা তৈরি হয়েছে এন এবং ডি, সেই গুণফল এন এবং যে ডিক্রিপশনের জন্য ডি ভ্যালু, সেই ডিটা মিলে হচ্ছে আমাদের প্রাইভেট কিটা তৈরি হয়েছে। আমরা দেখবো যে আমাদের এনক্রিপ্ট করার জন্য হচ্ছে এন এবং দুইটা ভ্যালু ইউজ করে আমরা এনক্রিপ্ট করতেছি, সো দ্যাট এটা হচ্ছে পাবলিক কি, এবং ডিক্রিপ্ট করার জন্য এন এবং ডি এই দুইটা ভ্যালু ইউজ করতেছি, সো দ্যাট এটা হচ্ছে প্রাইভেট কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে স্টেপগুলা, এই স্টেপগুলো ফলো করে আমরা ই এবং ডি এটা বের করব। ঠিক আছে, বাকি সবগুলো বের করা আমাদের জন্য ইজি, পি কিউ এন জেড ই পর্যন্ত আমাদের জন্য বের করা ইজি, বাট ডিটা বের করা একটু কঠিন হবে, কারণ আমাদের ইকুয়েশন বলে দিছে ইডি কে -1 দিয়ে গুণ সরি ইডি গুণ ফলের সাথে -1 বিয়োগ করলে জেড দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তার মানে এই ডিটা আমরা কই থেকে পাবো? ঠিক আছে, তার মানে তোমাকে হচ্ছে 1 2 3 গুণ করে দেখতে হবে, যদি আমরা একবারে ব্রুট ফোর্সের মতো চিন্তা করি। ঠিক আছে, যখনই দেখবো যে জেড দিয়ে ভাগ করা গেছে তখনই বুঝবো যে এটাই হচ্ছে ডি। ঠিক আছে, ডিটা বের করা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং। আমরা একটু সামনে যাই। গিভেন এন ই এটা হচ্ছে পাবলিক কি, আর এন ডি এটা হচ্ছে প্রাইভেট কি। অ্যাজ কম্পিউটেড অ্যাবাভ, উপরে আমরা কম্পিউট করলাম অ্যালগরিদম ইউজ করে। টু এনক্রিপ্ট মেসেজ এম, মেসেজ এমটাকে আমরা এনক্রিপ্ট করার জন্য এমটা হচ্ছে অবশ্যই লেস দেন এন। ঠিক আছে, এনটা অনেক বড়, কারণ এন এর প্রত্যেকটা প্রাইম নাম্বার দেখছি 1024 বিটের। আর আমরা যদি ব্লক সাইফার চিন্তা করি এম এর সাইজ কিন্তু অলওয়েজ হচ্ছে ছোট হবে। ঠিক আছে, বা আমরা এনক্রিপ্ট করবো হচ্ছে ছোট ছোট ব্লক নিয়ে, যেটা এন এর থেকে ছোট। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবো মেসেজটা হচ্ছে অলওয়েজ হচ্ছে এন এর থেকে ছোট হবে। আমরা এনক্রিপ্ট করার জন্য কি ইউজ করব? এই পাবলিক কিটা ইউজ করব। পাবলিক কিটা কিভাবে ইউজ করব?
আমাদের যে অরিজিনাল মেসেজ এম আছে প্লেন টেক্সট, ঠিক আছে, এই এম কে হচ্ছে ই দিয়ে পাওয়ার করব, দেন মড করব এন, দ্যাট মিনস এম টু দি পাওয়ার ই মড এন। তার মানে এন আর ই এই দুইটা ভ্যালু ইউজ করেই আমরা হচ্ছে এনক্রিপ্ট করে ফেললাম। এনক্রিপ্ট করে যেটা পেলাম সেটা হচ্ছে সাইফার টেক্সট। সো হচ্ছে এটা হচ্ছে আমাদের পাবলিক কি, রাইট? এখন ডিক্রিপ্ট করার জন্য কি করবে? টু ডিক্রিপ্ট দ্য রিসিভ বিট প্যাটার্ন, দ্যাট মিনস সাইফার টেক্সট। সাইফার টেক্সটকে আমরা ডিক্রিপ্ট করবো হচ্ছে প্রাইভেট কি দিয়ে, রাইট? সো দ্যাট হচ্ছে সি টু দি পাওয়ার ডি মড এন। এইভাবে ডি এবং এনটা ইউজ করে আমরা হচ্ছে ডিক্রিপ্ট করবো, ঠিক আছে? সিটা কি? সি হচ্ছে যে এই পুরো জিনিসটা, ঠিক আছে, এই যে এখানে দেখানো হয়েছে। আমাদের সিটা কি? সিটা হচ্ছে এম টু দি পাওয়ার ই মড এন, ঠিক আছে? তার মানে এটাকে আমরা ডি দিয়ে মড করব এবং ফাইনাল যে ভ্যালুটা পাবো সেটাকে আবার মড করবো এন দিয়ে, তখন আমরা অরিজিনাল মেসেজ এম পাবো, ঠিক আছে? এখানে বলছে ম্যাজিক হ্যাপেন্স, যে আমরা সি কে সাইফার টেক্সটকে সেম কি দিয়ে আমরা ডিক্রিপ্ট করিনি, অন্য একটা কি দিয়ে ডিক্রিপ্ট করছি, সেটা এখানে বোঝানো হয়েছে। এটা হচ্ছে তোমার সাইফার টেক্সট, এই যে ভেতরটা, সেই সাইফার টেক্সটকে আমরা ডিক্রিপ্ট করছি হচ্ছে অন্য একটা ভ্যালু দিয়ে, ডি দিয়ে। দেখো ই এবং ডি এর সাথে কিন্তু কোনো রিলেশন নাই, আমরা যেটা কম্পিউট করছি সেক্ষেত্রে কিন্তু সেই ইকুয়েশনও কিন্তু মানে ই থেকে কখনোই ডিটা বের করা পসিবল না, রাইট? আচ্ছা, আমরা এক্সাম্পল দেখলে এই ক্লিয়ার হবা। আচ্ছা, এখানে দেখি আমরা 1024 বিটের কখনো প্রাইম নাম্বার মানে এই বোঝার জন্য নিচ্ছি না, আমরা খুব ছোট একটা প্রাইম নাম্বার নিচ্ছি, একবার ট্রিভিয়াল বব চুজ। যেহেতু বব হচ্ছে পাবলিক প্রাইভেট কি পেয়ার তৈরি করবে, ঠিক আছে? বব চুজ পি এন্ড কিউ, ঠিক আছে? মনে করো এটাই অনেক বড়, বাট আমরা বোঝার সুবিধার জন্য বা সিমুলেশনের জন্য ছোট ভ্যালু নিচ্ছি, দুইটা প্রাইম নাম্বার পি 5 এবং 7 নিচ্ছি, রাইট? দেন এন এবং জেড ক্যালকুলেট করছি, এন হচ্ছে পি কিউ আর জেড হচ্ছে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1, ঠিক আছে? 5 7 35, এটা হচ্ছে এন, আর এক ভ্যালু করে যদি আমি ডিক্রিজ করি 4 6 24, সেটা হচ্ছে জেড। এই পর্যন্ত আমরা বলছি আমাদের কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে আমরা চুজ ইটা এমন ভাবে চুজ করবো এবং ই এবং জেড এর সাথে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। আমরা যদি ইটাকে প্রাইম নাম্বার চুজ করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ঝামেলা নাই, মানে এটার সাথে এটা কখনোই প্রাইম কি বলে কমন ফ্যাক্টর থাকবে না, ঠিক আছে? আমি বলতেছি না যে এটা প্রাইম নাম্বার হতে হবে, এটা হচ্ছে তুমি এখানে আমরা 5 নিছি, আমি যদি এখানে কি বলে কত নিতাম, কত নিলে হইতো? 12 নিলে হবে না, 21 হবে না। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে ই 5 নিলাম, ঠিক আছে? তার মানে ই আর জেড হচ্ছে রিলেটিভলি প্রাইম। এখন হচ্ছে আমরা ডি ক্যালকুলেট করব। ডি ক্যালকুলেট করার জন্য এখানে হচ্ছে আমাদের ইকুয়েশন হচ্ছে ইডি মাইনাস 1 হচ্ছে জেড দিয়ে এক্স্যাক্টলি ডিভাইজিবল হবে। এখন এখানে 29 আসছে, 29টা কি আসছে সেটা পরে আসতেছি, কিন্তু আমাদের 29 যদি আমি নেই 5 ইন্টু 29 কত হয় বলতে পারবা? 5 ইন্টু 29 কত? আচ্ছা, 30 করলে 3 5 15, 150 থেকে 5 কম, তাই না? 145। 145 কে যদি আমি 1 বিয়োগ করি তার মানে 144 হয়। 144 কে জেড দিয়ে ভাগ করে দেখো, ভাগ করা যায় কিনা? 24 দিয়ে যায়? এই সবাই কি আছো নাকি হারাই গেছো? যায় স্যার। জি স্যার, ভাগ যায়। আচ্ছা, ভাগ যায়, তার মানে বিশ্বাস করলাম বা আমাকেও করছো, ঠিক আছে? 6 যেহেতু হয় এখানে। হ্যাঁ, মানে কত হয় সেটা আমাদের দরকার নাই, মানে এক্স্যাক্টলি ডিভাইজিবল হইলেই হলো, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে 29 আসলো। 29 কি আসলো সেটা আমি পরে বলতেছি, না বললে আমাকে মনে করাই দিও। বাট হচ্ছে আমরা এখন সিমুলেশনটা দেখি, ঠিক আছে? আমরা হচ্ছে কোন একটা মেসেজ এম নিলাম, এম হচ্ছে একটা ইংলিশ লেটার, ঠিক আছে? সেই লেটারের করসপন্ডিং যদি আমি এ কে যদি 1 চিন্তা করি, বি কে 2, সি কে 3, জেড কে হচ্ছে 26, এভাবে যদি চিন্তা করি এম এর পজিশন হয় 12। আমরা বোঝার সুবিধার জন্য এম কে হচ্ছে ইন্টিজার ভ্যালু 12 চিন্তা করি, ঠিক আছে? সেটাকে আমরা এনক্রিপ্ট করব এই এম লেটারটাকে, দ্যাট মিন্স 12 কে, ঠিক আছে? 12 এর বিট প্যাটার্ন এটা, আমরা বিট প্যাটার্ন নিয়েও চিন্তা করার দরকার নাই, আমরা ডেসিমাল নিয়ে চিন্তা করি। এম টু দি পাওয়ার ই, এম টু দি পাওয়ার ই মানে হচ্ছে 12 টু দি পাওয়ার 5, ঠিক আছে? 12 টু দি পাওয়ার 5 করলে এই ভ্যালুটা আছে, ক্যালকুলেটর করে দেখবে এটা আসে। এটা আমরা এখন এনক্রিপ্ট করে নাই, কিন্তু এম টু দি পাওয়ার ই করছি, ঠিক আছে? আমাদের এনক্রিপ্ট করার জন্য কি করব? এম টু দি পাওয়ার ই মড এন, তার মানে এই বিশাল ভ্যালুটাকে আমরা এন, দ্যাট মিন্স হচ্ছে 35 দিয়ে মড করব। মড করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 17, ভাগশেষটা হচ্ছে 17 আসবে, সেটা করে দেখবো এটা আসছে। তার মানে আমাদের 12 এর এনক্রিপ্টেড ভ্যালু হচ্ছে 17। তার মানে 17 হচ্ছে তোমার চ্যানেল দিয়ে যাবে, লিঙ্ক দিয়ে যাবে, 17 হচ্ছে
কেউ চুরি করলো 17 থেকে সে 12 ডিক্রিপ্ট করতে পারবে না যদি না তার কাছে প্রাইভেট কি থাকে। এখন দেখবো যে প্রাইভেট কি ইউজ করে, দ্যাট মিনস হচ্ছে ডি আর এন 29 এবং 35 এই দুটো ভ্যালু ইউজ করে আমি কিভাবে ডিক্রিপ্ট করতেছি। ঠিক আছে, আমার সাইফার টেক্সট হচ্ছে সি 17, আমরা হচ্ছে সি টু দি পাওয়ার ডি করবো, সি টু দি পাওয়ার ডি মড এন করবো। এটার আগে আমরা সি টু দি পাওয়ার ডি করি। সি টু দি পাওয়ার ডি মিনস হচ্ছে 17 টু দি পাওয়ার 29। 17 টু দি পাওয়ার 29 দেখছো, সেটা কিন্তু এই বিশাল একটা সংখ্যা। ঠিক আছে, সেই বিশাল সংখ্যাটাকে আমরা কি করব, মড করব এন দিয়ে, দ্যাট মিনস 35 দিয়ে মড করব। মড করার পর আমরা হচ্ছে এই যে 12 পাবো। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের অরিজিনাল টেক্সট এই যে 12 কিন্তু পেয়ে গেছি। দ্যাট মিনস আমি ডিক্রিপ্ট করতে পাইছি, ডিক্রিপ্ট করতে পারছি, রাইট? তার মানে ভিন্ন কি ইউজ করে আমরা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করতে পারি। এখানে একটা জিনিস আছে যেটা বললাম যে ডিটা আমরা কিভাবে পাবো সেটা আমরা দেখি। ডিটা কিভাবে পাবো সেটা ম্যাথমেটিক্যাল আমি হচ্ছে অনেক মানে বলতে পারো যে গবেষণার মতো করে আমি একটা জিনিস বের করছি, সেটা তোমাদের এই নোটে আমি লিখে রাখছি। আমি এটা ভুলে গেছিলাম আমি যখন পড়ছি। এটা বড় হচ্ছে না কেন? এটা বইতে ধরো পাবা না, যাই হোক এটা লেখাটা বড় হচ্ছে না, বুঝতেছি না। আচ্ছা লেখা দেখা যাচ্ছে যে, হ্যালো, এটা বুঝতেছো? জি স্যার, দেখা যায়। আচ্ছা দেখা গেলে কোনো প্রবলেম নাই। আমাদের টার্গেট হচ্ছে ডিটা বের করা। ডি বের করার ইকুয়েশন হচ্ছে ইডি মড জেড ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়ালিটি যদি চিন্তা করি, এটা মানে হচ্ছে যে এটা ধরো মড জেডকে আমি হচ্ছে রাইট সাইডে নিয়ে গেছি, এইভাবে চিন্তা করতে পারো। ঠিক আছে, তার মানে এটা এই লাইন থেকে কথা, এই নিচের সেকেন্ড লাইন এটা ইডি ইকুয়াল টু 1 মড জেড, দুটো হচ্ছে সেম জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে মডুলার অপারেশন, যে যদি আরো ম্যাথ নিয়ে আরো স্টাডি করো এই জিনিসগুলো পাবা। এটার মানে হচ্ছে আমি এখন ই কে পাশে নিয়ে যাচ্ছি, রাইট? তার মানে ই কে হচ্ছে রাইট সাইডে যদি নিয়ে যায়, এখানে গুণাকার আছে, এখানে এসে ভাগ হয়ে যাবে। ভাগ মানে হচ্ছে নিচে যাবে, বা ই টু দি পাওয়ার -1 মড জেড, এটাও চিন্তা করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্স মডুলার অপারেশন, এটাকে বলতেছি। ঠিক আছে, এটা হচ্ছে রাইট সাইডে চলে এসে ভাগ আকার আসবে। ভাগ মানে কি, ই টু দি পাওয়ার -1, রাইট? এই লাইনটা হচ্ছে আমি বানাইছি বলতে পারো, বা আমি এটা বের করছি, এটা বইতে নাই। এই লাইনটা এই পর্যন্ত তুমি পাবা, বিভিন্ন ধরনের নেট ঘাটাঘাটি করলে এই পর্যন্ত পাবা। বাট ডিটা কিভাবে ক্যালকুলেট করবো, এই ইকুয়েশন থেকে তুমি ডি ক্যালকুলেট করতে পারবে না। এটা দেখে মানে করতে পারবা, হয়তো তোমার আরো স্টাডি করতে হবে ম্যাথ নিয়ে, বাট এটা অনেকটা হচ্ছে ইজিয়ার ওয়ে বলতে পারো। এটা কি বলতেছে, ডি ইকুয়াল টু 1 প্লাস আই ইন্টু জেড ডিভাইড বাই ই, হোয়ার আই ইকুয়াল টু 1 2 3 যে কোনো সংখ্যা হতে পারে, সেটা আমরা চেক করে দেবো। দ্যাট ইট স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন। তার মানে ই দিয়ে এটা ভাগ করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না। আয়ের ভ্যালু তুমি হচ্ছে এক নিবা, 2 নিবা, এভাবে চিন্তা করে দেখবা যেটা দিয়ে হচ্ছে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তখন মনে করবো যে ওটা হচ্ছে ডি এর ভ্যালু। এটা করে দেখো যে আমার ই কত, এখানে ই হচ্ছে এখানে 5। ঠিক আছে, আমরা হচ্ছে 5 দিয়ে ভাগ করব, আর জেড হচ্ছে তোমার হচ্ছে 24। তার মানে আয়ের ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, 24 ইন্টু 1 ইন্টু 1 হচ্ছে তোমার 24 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 25 কে তুমি যদি ই দিয়ে ভাগ করো কত আসতেছে? 5। আচ্ছা 1 আর 2 থেকে চিন্তা করো। ঠিক আছে, 1 বাদ দিই, কারণ এটা অনেক ছোট সংখ্যা হয়ে যায়। ঠিক আছে, 2 3 এবার চিন্তা করে দেখবা যে যখন হচ্ছে 29 চলে আসবে। ঠিক আছে, এটা একটু করে দেখো, এখানে আর আমি দেখাচ্ছি না। স্যার আইটা তো ঠিক বুঝলাম না, আই 2 থেকে কেন নিব? মানে এটা হচ্ছে এই ডি এর ভ্যালুটা বের করার জন্য একটা শর্টকাট ওয়ে চিন্তা করতে পারো। ঠিক আছে, এটা কিন্তু এটা কিন্তু সেম না। এটা হচ্ছে আমি হচ্ছে তোমাদের ডিটা বের করার জন্য একটা ইজি ইকুয়েশন দিছি। ঠিক আছে, এটা হচ্ছে আইটারেশন চিন্তা করতে পারো, 1 2 3 করে চুজ করো, বা 2 থেকে চিন্তা করো। ঠিক আছে, 2 3 4 5 6 এভাবে নিতে থাকবো, এমন ভাবে নিব যেন হচ্ছে ই দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ না থাকে। 1 প্লাস আই জেড ডিভাইড বাই ই, এই ইকুয়েশনটা যেন স্যাটিসফাই করে। তার মানে ই দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না, ওই ভ্যালুটা নিব। দেখবো যে এখানে 29 চলে আসবে। দ্যাট মিনস এখানে ধরো 244 আসবে। আয়ের ভ্যালু ধরো জেড কত, জেড হচ্ছে তোমার 24। তার মানে আই ধরো মনে হয় 5 নিলা, 5 না 6 7 চিন্তা করে দেখো কত হয়, তখন দেখবো যে 29 চলে আসে। যাই হোক, এটা নিজে করে দেখো। ঠিক আছে, এখানে থাকো। মানে আয়ের ভ্যালু কি আমরা বাড়াতে থাকবো একটু করে করে?
হ্যাঁ যেটা দিয়ে ডিভিজিবল। হ্যাঁ, যেটা দিয়ে ডিভিজিবল হবে ওইটাই ধরো তোমার হচ্ছে ডি এর ভ্যালু, ঠিক আছে। আর এই পর্যন্ত এগুলো হচ্ছে ইনভার্স মডুলার অপারেশন, এই পর্যন্ত হচ্ছে তোমার বইয়ের ইকুয়েশন, বাট এটা ডিটা বের করার জন্য একটা ইজিয়ার ওয়ে ধরো আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে। আর এখানে আর একটা ডিফিকাল্টি আছে যেটা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি, বলো নাই, এই ভ্যালুটা কিন্তু তোমার ক্যালকুলেটর রাখবে না। তোমার ধরো এরকম একটা ম্যাথ করতে বললাম যে প্রাইভেট কি পাবলিক কি বের করো, সেক্ষেত্রে কিন্তু তুমি এই ভ্যালু কিন্তু ক্যালকুলেটর দিয়ে করতে পারবে না। সেক্ষেত্রে কি করবা, এটা তো কেউ বলে নাই। সেক্ষেত্রে দ্বারা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি আরেকটা বই শেয়ার দিই, ওইটার মধ্যে সিমুলেশনটা একটু ইজি হইতে আছে। একটু ওয়েট করো। তোমাদের কি ক্লাস আছে? না স্যার এখন নেই, একটাই আছে। আচ্ছা, তাহলে একটু দেখি, এটা জরুরি। এখানে এটা অন্য একটা বই, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, পি আর কিউ এর ভ্যালু কিন্তু একটু বড় নিছে, 17 এবং 11 দুইটা প্রাইম। এরপর হচ্ছে এন তৈরি করছে, এন হচ্ছে পি কিউ, আর ফাই এন যেটা সেটাই হচ্ছে আমাদের জেড, ঠিক আছে। এটা হচ্ছে জেড, জেড হচ্ছে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান, ঠিক আছে। সেটা করলে হচ্ছে 160 আসে। দেন হচ্ছে আমরা ই চুজ করছি, এমন ই নিছি যেটা হচ্ছে ই এবং এই যে ফাই এন অর জেড এটা হচ্ছে রিলেটিভ প্রাইম, সেক্ষেত্রে 7 নিছি। 7 এবং 160 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, রাইট। দেন ডি চুজ করছে, ওইভাবে আমরা চুজ করব ডি ইকুয়াল টু 1 মড 1 এই জেড, ঠিক আছে। যেটা আমরা ইডি ইকুয়াল টু 1 মড জেড, জেড হচ্ছে 160 বা এখানে হচ্ছে 5, ঠিক আছে। ওটা হচ্ছে আমরা যে ইকুয়েশনটা বললাম ওটা দিয়ে সলভ করলে দেখা যাবে যে ডি হচ্ছে 23 আসে, ঠিক আছে। যদিও না আসে তোমরা নিজের কোনো একটা টেকনিক বের করে ফেলো যেন হচ্ছে জেডটা যেন বের এই ডিটা বের করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে ইউক্লিডস অ্যালগরিদম বলতেছি, ঠিক আছে। সেটা পড়তে পারো যে কিভাবে বের করে। সেটা আর একটু কঠিন টপিক বা ম্যাথ নিয়ে আরো ক্লাস লাগবে, এটা আমরা যাচ্ছি না। এখন আমরা সিমুলেশনটা দেখি, ঠিক আছে। আমরা কি করব, এখানে হচ্ছে দেখো আমাদের এম হচ্ছে 88 মেসেজ, ঠিক আছে। যে কোনো আমরা মেসেজ লিখলাম, সেটা হচ্ছে ইন্টিজার ভ্যালু হচ্ছে 88, ঠিক আছে। সেটাকে আমরা হচ্ছে সাইফার টেক্সট কনভার্ট করব, দ্যাট মিন্স হচ্ছে এম টু দি পাওয়ার ই মড এন করব। এম টু দি পাওয়ার ই হচ্ছে 88 টু দি পাওয়ার 7 আর মড হচ্ছে এন হচ্ছে 187, ঠিক আছে। সেটাকে আমরা কিভাবে ইজি ওয়েতে করতে পারি, কারণ 88 টু দি পাওয়ার 7 সেটা হিউজ একটা সংখ্যা হয়, সেটাকে আমরা কতগুলো ছোট ছোট পার্টে ভাগ করব। সেটাকে কিভাবে ভাগ করব, সেটা হচ্ছে এটা 7 এর পাওয়ার, তো 7 এর পাওয়ারকে আমরা ছোট ছোট পার্টে ভাগ করব। 1 এর পাওয়ার 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর পাওয়ার নিব, এরপরে 4 এর পাওয়ার নিব, ঠিক আছে। এরপরে 8 এর পাওয়ার নিব, এইভাবে। তার মানে 88 টু দি পাওয়ার 1 মড 187, ঠিক আছে, এটা নিলাম। এরপরে হচ্ছে 88 টু দি পাওয়ার 2, এরপরে 88 টু দি পাওয়ার 4 নিলাম। দেখো এই সবগুলো পাওয়ার যদি আমরা যোগ করি, দেখো 7 চলে আসছে, ঠিক আছে। তার মানে এই পুরো জিনিসটাকে আমরা আবার মড করবো হচ্ছে 187, যেটা হচ্ছে ম্যাথে আমরা কতগুলো ফ্যাক্ট দেখছি, ঠিক আছে। পাওয়ারের ফ্যাক্ট বা গুণের ফ্যাক্ট যেটা, ঠিক আছে। গুণের ফ্যাক্ট মানে কি, তোমার সবগুলা পাওয়ারের মড করব এবং আলটিমেটলি যে মড পাবো সেটাকে আবার আমরা এন দিয়ে মড করব, ঠিক আছে। সেই প্রপার্টিটার কথা বলছি, ঠিক আছে। এটা যে কথা আর এই লাইনগুলো সেম কথা, ঠিক আছে। এখন যদি এটা বের করি 88 টু দি পাওয়ার 1 মড 187, এটা তোমরা ইজিলি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। সেক্ষেত্রে 88 আসে, এর স্কোয়ার দিয়ে মড করলে স্কোয়ার হচ্ছে এই ভ্যালু, সেটা দিয়েও 77 আসে। এর 4 পাওয়ারটা খুব বেশি বড় না, সেটাও ধরো তোমাদের ক্যালকুলেটরে ইউজ করতে পারবা। সেটাকে মড করলে এই জিনিসটা চলে আসে। আলটিমেটলি এখন যদি এই লাইনটা লিখি, এই লাইনটা মানে হচ্ছে এই লাইন, এবং এই লাইনে যার শুধু ভ্যালুগুলো লিখে গুণ করে মড করবো 11, ঠিক আছে। তার মানে তোমার হচ্ছে সাইফার টেক্সট হচ্ছে 11, 88 এর সাইফার টেক্সট 11, সেটাকে ডিক্রিপ্ট করার জন্য হচ্ছে সি টু দি পাওয়ার ডি মড এন করব, ডি দিয়ে হচ্ছে ডিক্রিপ্ট করব। ডি হচ্ছে 23, ঠিক আছে। 23 এটাও বিশাল পাওয়ার, যেটাকে আমরা বলছি হচ্ছে এই পাওয়ারটাকে আমরা 1 2 4 এইভাবে হচ্ছে আমরা ভাঙা ফেলবো, রাইট। প্রথমে 1 পাওয়ার নিলাম, এরপর 2 নিলাম, এরপর 4 নিলাম, 4ও চাইলে তুমি 2-3টা নিতে পারো, ঠিক আছে। এরপরে 8 নিলাম, 8 2টা নিলাম, কারণ এই সবগুলো যোগ করলে দেখবো যে 23 চলে আসছে। 8 8 16, 16 আর 4 20, 20 আর 2 22 আর 1 23, ঠিক আছে। আমরা এটা আসছে।
তার মানে এই ইকুয়েশনটা আমরা স্যাটিসফাই করতে পারবো। এই ইকুয়েশন হচ্ছে ছোট ছোট, তার মানে এই প্রত্যেকটা পার্টের জন্য আমরা মড বের করবো, মড বের করে আমরা আলটিমেটলি এগুলো গুণ করে, খুব বেশি বড় ভ্যালু না, এভাবে ক্যালকুলেট স্যার করতে পারবো। আচ্ছা, আমরা যে এখানে মডটাকে ভাগ করছি কিভাবে, যে 11 এর পাওয়ারটাকে মানে 2 এর পাওয়ার আকারে? হ্যাঁ, 2^0, 2^1, 2 স্কয়ার, ঠিক আছে, 2 কিউব, এটাও মানে ওই পাওয়ার হিসেবে যোগ করলে দেখবো যে 23 চলে আসে। ঠিক আছে, 2 এর পাওয়ার না করে তুমি অন্য পাওয়ার নিলেও আমার মনে হয় না প্রবলেম হবে, কারণ আমরা পাওয়ার মানে কি, পাওয়ার যোগ করলে কি পাবো, পাওয়ার গুলা গুণ করা মানে কি, যোগ করা, যোগ করে আমার আলটিমেটলি যে 23 আসলে হলো। আমরা কতগুলো ছোট ছোট করে নিছি, 2 এর পাওয়ার হিসেবে নিছি, কারণ আমরা অলওয়েজ হচ্ছে 2 এর পাওয়ার নিয়ে কাজ করতে অভ্যস্ত। ঠিক আছে, ওই হিসেবে নিছি। আমরা অন্যভাবে তুমি যে কোনো মানে 11^10 নিলেও কাজ করার কথা, তারপর চেক করে দেখো, আমি দেখিনি। ঠিক আছে, এটা একটা ইজিয়ার ওয়ে, এই ওয়েতে তুমি বের করতে পারবা উইদাউট হচ্ছে মানে অনেক বড় ভ্যালু। স্যার পুরাটাকে আবার কেন মত করলাম? হ্যাঁ, এটাই আমি বলতেছিলাম, দাঁড়াও আমি আরেকবার হচ্ছে তোমাদেরকে এই স্লাইডে আমি ব্যাক করি। ওই পুরাটাকে কেন মত করছি সেটাই আমি বলতে চেষ্টা করছি, দাঁড়াও স্লাইডে আসি। আচ্ছা, দেখতে পেছো যা বলছি, মানে ওই প্রপার্টিটা অ্যাকচুয়ালি ফলো করা হয়েছে। গুণের যে প্রপার্টি ছিল ম্যাথের ফ্যাক্ট, আমরা কতগুলো দেখছিলাম, রাইট? আর এমনিতে আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রবলেম হলে কালকে একটু দেখে এসো অ্যালগরিদমটা বা এই চ্যাপ্টারটা, আমরা স্লাইডটা একটু রিক্যাপ করবো, স্লাইডটা কিভাবে ডিজাইন করা হয়েছে আমাদের পড়ার সাথে, সো দ্যাট তোমাদের হচ্ছে পড়তে সুবিধা হবে, রাইট? আর এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আদারওয়াইজ তোমাদের ক্লাস শেষ।